আপনার সাথে যদি কারোর সাথে যদি কোনো পলিটিক্যাল ছেলের সাথে যদি ঝগড়া লাগে 3 মিনিটের মধ্যে ওখানে 50টা মোটরসাইকেল চলে আসে, আপনি নেই হলেও আপনাকে এসে আক্রমণ করে ফেলবে। তো এই জিনিসটা তো দেশে হওয়ার উচিত, এটা কোনো সভ্যতার কোনো লক্ষণ তো না আসলে। সালাম আলাইকুম প্রিয় দর্শক, পি নিউজ অনলাইন চ্যানেলের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন বিজ্ঞ আলোচক, আমাদের অতিথি, দীর্ঘ 3 দশক যিনি লেখালেখি করছেন, বিশিষ্ট কলামিস্ট, প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মুসা খান। স্বাগত জানাচ্ছি আপনাকে পি নিউজ পর্দায়। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি গত 5ই আগস্ট একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত হয়েছে, একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে পতন হওয়ার পরে, এবং 8ই আগস্ট বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আজকে আমাদের আলোচনার বিষয় সমকালীন সংলাপ, আমাদের রাজনীতি, এগুলো নিয়ে আমরা জানবো আজকে আমাদের বিজ্ঞ আলোচক জনাব মুসা খানের কাছে। আমি সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে আসছি। আমরা জানি যে গত 5ই আগস্ট একটি সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে 8ই আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এটি কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এবং কোথায় ব্যর্থতার সম্মুখীন হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এই সরকার কতটুকু সফল বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই যে আলোচনার অবতারণা। আমি পি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি সমসাময়িক এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে এখানে নিয়ে আসার জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন, সফলতা এবং ব্যর্থতা, এটা আসলে অনেক বড় একটা বিষয়। এটা একদম খুব মূল্যায়ন করার সময় এখন এসছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। তারপর আমরা একটা আলোচনায় যেতে পারি যে প্রায় 1 বছরের কাছাকাছি হচ্ছে, সেটা জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল। তার আগে আমি একটু করে বাংলাদেশের একটু প্রেক্ষাপটটা একটু যদি আমরা নিয়ে আসি। বাংলাদেশকে আমি ওভাবে দেখি যে এটা একটা আল্লাহ পাকের একটা নেয়ামত, এটা অশেষ সম্ভাবনার একটা দেশ। এটা যে দেশে আপনার নদী বন্দর, সমুদ্র বন্দর, পাহাড়, এতগুলো জিনিস আল্লাহ পাকের নেয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখানে। তো এই দেশ স্বাধীনতার যে প্রায় 54 বছর হলো, এই দেশ কিন্তু এই পর্যায়ে থাকার কথা না। আসলে আমরা এক নদী বা এক সমুদ্র বন্দরের টাকা দিয়েই আসলে আমাদের 3 মাসের বাজেট হয়ে যাওয়ার কথা। আমাদের যে জনসম্পদ, সেটা জনসংখ্যা সমস্যা নয়, আসলে জনসম্পদ আমি মনে করি যেটা। কারণ এই যে রেমিটেন্স বলেন বা আমরা যেটা বলি যে বৈদেশিক মুদ্রা, তারাই কিন্তু আমাদেরকে পাঠাচ্ছে। তো এরকম একটা সম্ভাবনাময় দেশ কিন্তু এই স্বাধীনতার পর অর্ধ শতাব্দী পরও আমরা আসলে কেন এরকম অবস্থার মধ্যে আছি, এটা একটা বড় বিষয়। এই প্রশ্নটা সবার মনে আসা উচিত যে কেন আমরা এখানে পড়ে আছি। এটা যদি আমরা দেখতেছি কিছু অবকাঠামোগত উন্নয়ন, আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের ব্রিজ হচ্ছে, অনেকে এটা হচ্ছে ওটা হচ্ছে বলে, কিন্তু আমরা আরো তো উন্নতি করতে পারতাম। আসলে আমরা পারি নাই। কি জন্য আমরা পারি নাই? এমন একটা দুর্নীতিগ্রস্ত শ্রেণী এখানে আসলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা বললাম কি জন্য? এই কারণেই কিন্তু জুলাই অভ্যুত্থানটা আসলে এসছে, না হয় আসতো না। কিন্তু এটা জুলাই অভ্যুত্থানটা সামনে আসার পিছনে শুধু যে কোটা আন্দোলন ছিল কিন্তু সেটা না, সেটার বাইরে এই যে শেখ হাসিনা সরকার, আপনি যেটা বললেন, ওনারা যে পরিস্থিতিতে আসলে এখানে সৃষ্টি করেছিলেন, যার কারণে শুধুমাত্র সরকারি দল ছাড়া আর সবাই কিন্তু আন্দোলনকে সাপোর্ট করেছে। কি জন্য? এই যে আপনি যেটা বললেন, প্রত্যাশা, বিশাল একটা প্রত্যাশা নিয়ে মানুষের প্রত্যাশা ছিল, আসলে আকাশচুম্বী একটা প্রত্যাশা ছিল, ভালো কিছু হয়ে যাবে। এখন এই যে প্রত্যাশা যেহেতু বেশি ছিল, হোঁচটটাও একটু আসলে বেশি হয়েছে, যে রাতারাতি আসলে পরিবর্তনটা হয়নি। এখানে অনেক ধরনের সুযোগ সন্ধানীরা ছিল, একজন এক স্বার্থ এখান থেকে উদ্ধার করতে চেয়েছে। কেউ চেয়েছে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, কেউ চেয়েছে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করবে। সেজন্য
আসলে অনেকটা জটিলতা সৃষ্টি হওয়ার কারণে যে পরিমাণ মানুষের প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় না। আসলে এটা অস্বীকার করার উপায় নাই। তারপরে যদি আপনি সফলতা এবং ব্যর্থতার কথাটা বলেন, আমি দুটো মিলে যদি আপনি একটা কনক্লুশনে আসতে চান, তাহলে আমি বলবো যে এই সরকার অসফল হয়েছে এটা বলা যাবে না। এই সরকারকে আমরা পুরোপুরি না হলেও আমরা সফল এটা বলতে পারি। যেমন আমি আপনাকে দুটো উদাহরণ দিতে পারি। একদম স্পষ্ট যেটা আমরা চোখে দেখি সেটা হলো যে আপনার টাকা পাচার বন্ধ হয়েছে। যদিও একটা নিউজ এসছে, আপনি হয়তো দেখে থাকবেন যে সুইস ব্যাংকে 33% বেড়েছে, কিন্তু আমি সেটা আমার যেটা মনে হয়েছে বাংলাদেশ থেকে যে গিয়ে সুইস ব্যাংকে গেছে আসলে তা না। সেটা কিন্তু আগে হয়তো ইন্ডিয়ান ব্যাংকে ছিল, এখন সুইস ব্যাংকে গেছে। আমেরিকান ব্যাংকে ছিল, এটা সুইস ব্যাংকে গেছে। কানাডিয়ান ব্যাংকে ছিল, সেটা সুইস ব্যাংকে গেছে। সেটা যারা বাংলাদেশ থেকে এখন বাইরে অবস্থান করতেছে তাদের টাকা এদিক ওদিক হয়েছে, যার কারণে সুইস ব্যাংকের টাকাটা বেড়ে গেছে। এটা বাংলাদেশ থেকে টাকা পাচারটা আসলে বন্ধ হয়ে গেছে। এক। দুই নম্বর হলো যে দুর্নীতিটা বন্ধ হয়েছে। দুর্নীতি কোনগুলো? মেগা প্রকল্পের দুর্নীতি। যে দুর্নীতিগুলো আপনি 1000 কোটি টাকার একটা বাজেট নিলাম, আপনি একটা প্রকল্প নিলাম, 300 কোটি টাকা আগে ভাগ করে ফেলবে। এক সময় চুরি হতো, আপনি নিশ্চয়ই এটা অবগত থাকবেন। এক সময় মানে প্রজেক্ট থেকে চুরি হতো যে আমরা 1 কোটি টাকার একটা প্রজেক্ট নেব, এটা প্রজেক্টটা কমপ্লিট করার পরে 205 কোটি টাকা হয়তো তারা ভাগ করতো। আর এখন প্রজেক্ট যখন তৈরি হলো গত 15 বছরে বা তারও আগে, আগে ঠিক করা হয় যে আমরা কত টাকা এখান থেকে ভাগ বাটোয়ারা করবো, তারপরে হলো কাজটা। তো সেই ধরনের চুরিটা, রাষ্ট্রীয় চুরি যেটা, সেটা বন্ধ হয়েছে, দুর্নীতিটা বন্ধ হয়েছে। আমি যেটা বলতেছি দুইটা। 3 নম্বরে হলো যে আপনার ব্যাংকে যে লুটপাট গুলো ছিল সেগুলো বন্ধ হয়েছে। হ্যাঁ, ব্যাংক পাড়ায় অনেক অস্থিরতা বিরাজ করছে, অনেকের চাকরি চলে গেছে। এখন যারা চাকরি গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার, তারা বলতেছে যে আমাদের চাকরি চলে গেছে। সেটা আপাত দৃষ্টিতে আমরা মনে হয় চট্টগ্রামের লোক বলে বা পটিয়ার লোক বলে আমাদের মনে হচ্ছে যে আমাদের উপর অবিচার হয়েছে, কিন্তু আপনি যদি দিনাজপুরের মানুষ হন, আপনার কাছে সেটা অবিচার হবে না। আপনি তখন খুশি হবেন যে রংপুর দিনাজপুরের মানুষ হলে যে এটা কাজটা ভালো হয়েছে, অন্যায় ছিল সেটার অন্যায়টা এখন আসলে বন্ধ হয়েছে। তো ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা যে আপনার এখান থেকে নিয়ে আমরা যে ঋণ খেলাপি হয়ে গেলাম, এখনো বাড়তেছে, কিন্তু ঋণ খেলাপি কিন্তু এখনো বাড়তেছে। তো সেই জিনিসটা তো বন্ধ হয়েছে। মানে ব্যাংক থেকে আপনি ঋণ নিয়ে খেয়ে ফেলতে পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন যে ব্যাংক ঋণ নিয়েছে মনে করেন 50 কোটি টাকা, যে জমিটা ওখানে বন্ধকি দিয়েছে সেটা হলো 2 কোটি টাকা। তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি। তো এগুলো বন্ধ হয়েছে। তারপর মনে করেন ঘুষের লেনদেন কমেছে। একটা ওসি ট্রান্সফার করার জন্য 50 লক্ষ টাকা ঘুষ দেওয়া হতো। এটা তো আমি জানি, এটা অফ দি রেকর্ড কিছু, এটা ওপেন সিক্রেট। এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে টাকা না দিলে ওসি সাহেব ট্রান্সফার করা যেত না। বড় বড় অফিসাররা ট্রান্সফার করতো, মানে ট্রান্সফার করার সময় বিশাল বিশাল ঘুষ লেনদেন হতো। সেই জিনিসটা হয়তো 100% যায়নি, বাট এটা বন্ধ হয়েছে। এটাও স্বীকার করার উপায় নেই। অফিস আদালতে ব্যাপকভাবে ঘুষ নেওয়া হতো, আমাদের বড় বড় অফিস আদালতে। আমি বিভিন্ন জায়গায় আলোচনা করে বলতাম, এখনো অনেক অফিসে আসলে ঘুষ চলতেছে, কিন্তু অপেক্ষাকৃত এখন একটু রাগ ডাক করে খাচ্ছে। সেটা একটা জিনিস হয়েছে। তো ব্যাপকভাবে আপনি যদি মনে করেন বিভিন্ন সেক্টরের সফলতা এসছে, কিছু কিছু ক্ষেত্রে অসফলতা আসে নাই তা না। যেমন এই যে আমরা যেটা বলি মব জাস্টিস, যেটা বলি ব্যক্তিগতভাবে আমি সেটা পছন্দ করি না। এটা একটা অসভ্যতার বিষয়। একটা সাংবিধানিক একটা দেশে যেখানে আইন আছে, কানুন আছে, সেখানে আমরা ওইদিকে কেন যাব? আমার কোনো অন্যায় দেখলে আমি রিপোর্ট করব, কিন্তু সেটা না হলে আমি আইনকে হাতে তুলে নিচ্ছি। আবার সরকার সেখানে কিন্তু নমনীয় ভাব দেখাচ্ছে, এটাও ঠিক নেই। যে অনেক জ্বালায় পুরো হলো, অনেক মাজারকে জ্বালিয়ে দেওয়া হলো, এটা খুব নিন্দনীয় কতগুলো কাজ। এটা অনেক স্থাপনা, ভাস্কর্য, এগুলোকে ভেঙে ফেললাম, অপ্রয়োজনীয় জিনিস। কারণ এগুলো তো সভ্যতার অংশ আসলে এটা। আর আমরা যদি ধর্মীয় দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এই দেশে তো নবী রাসূল আসে নাই। এদেশে ধর্ম প্রচারণা করছেন হলো আসলে ওলি একরামরা। আমরা একটা শ্রেণী যারা এটার থেকে যারা আলাদা, মানে যারা এই জিনিসটাকে স্বীকার করতে চান না, তারা এই জিনিসটাকে ভেঙে মব জাস্টিস করে এটা ভাঙাভাঙি হয়ে গেল। আমি যদি এটা পছন্দ না করে আমি যাব না সেখানে,
আমি আরেকজনকে বন্ধুকে বলতে পারি যে হয়তো ওখানে যাওয়া ঠিক হবে না, কিন্তু আমরা সেটা না করে সেটা আমরা ভেঙে দিচ্ছি। এই যে মব জাস্টিস গুলা, এখানে সরকার আসলে কন্ট্রোল থাকা দরকার ছিল, নিয়ন্ত্রণ থাকা দরকার ছিল, কিন্তু সেটা পারে নাই। তো এই যে কয়েকটা জায়গায় ব্যর্থতা গুলো যদি আপনি ধরে নেন, তারপরেও আমি বলবো যে এটা সামান্য কিছু ব্যর্থতা, সামান্য না হয়তো বেশি ব্যর্থতা থাকতে পারে, অনেকের দৃষ্টিতে থাকবে, কিন্তু আমার মনে হয় যে সরকারকে সফল সরকার বলা যায়। ধন্যবাদ আপনাকে ওই উত্তর দেওয়ার জন্য। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দল কিংবা অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সকলের একটা প্রস্তাব ছিল যে জুলাই ঘোষণাপত্র নিয়ে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে অনেকেই এটা প্রস্তাব করেছেন যে জুলাই ঘোষণাপত্র যেন এই সঠিক সময়ের মধ্যে দেওয়া হয়, যত দ্রুত সম্ভব জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়। আমি যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে একটু আসি আপনার কাছে, জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক, এবং এটি কিভাবে নতুন রাজনৈতিক দিশা নির্ধারণে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে অত্যন্ত একটা আসলে ইম্পর্টেন্ট একটা ইস্যু। জুলাই ঘোষণাপত্র, একটা দেশ চলে জেনারেলি সাংবিধানিক ভাবে একটা সংবিধান থাকবে, আইন কানুন আছে আপনার, সেটা দিয়ে চলবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র কেন? এই জিনিসটা অনেকেই হয়তো বুঝতেও পারে না, অনেকে এটার ভিতরেও যায় না। জুলাই ঘোষণাপত্র যদিও এখন আমাদের সামনে এমনি আসে না, কি থাকবে সেখানে আমরাও জানি না। তবে হ্যাঁ, এটা যে প্রাসঙ্গিক একটা বিষয়, এটাও স্বীকার করার উপায় নাই। কারণ এই যে গণ আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যেটাই বলুক না কেন, এই আন্দোলনে অনেকজন প্রাণ দিয়েছে, ১৫০০-এর মতো ছেলে মারা গেছে, হাজার হাজার আহত হয়েছে। তো কেন হলো? তাদের একটা উদ্দেশ্য ছিল। সেটা কি উদ্দেশ্য? সেটা নিশ্চয় তারা আসলে গণতন্ত্রের জন্য করেছে, দেশে যে পরিস্থিতি ছিল ওটা থেকে মুক্ত হওয়ার জন্য। আপনি শুরুতেই একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। অনেকে হয়তো এটার সাথে দ্বিমত হতে পারে যে ফ্যাসিবাদী একটা বিষয় আমাদের এখানে ছিল, আসলে এটাও স্বীকার করার উপায় নেই। এটা ওই যে আমি শুরু আরেকবার বলেছিলাম যে এটা কোটা আন্দোলন ছিল না, এটা বেসিক্যালি একটা দেশকে মুক্ত করার একটা আন্দোলন ছিল। তো এই আন্দোলন পৃথিবীর কোন দেশে যে ঘোষণাপত্রটা যদি নাও থাকে, কিন্তু আন্দোলনের কিন্তু আছে, আপনার উদাহরণটা আছে। আমরা শ্রীলঙ্কায় দেখেছি, খুব নিকট অতীতে একদম। শ্রীলঙ্কায় তো সবাই রাস্তাঘাটে দৌড়ে দৌড়ে চলে গেছে। আমাদের এখানে সুবিধা ছিল যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, ওনাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, ওনাদেরকে ইজ্জত রক্ষা করা হয়েছে। ওনারা ক্যান্টনমেন্টে গিয়ে ওনারা রক্ষা পেয়েছিল। আবার শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল একদম ইয়াতে ভালো হবে। এটা আমাদের কালচারটা ভালো, এটা একটা ভালো দিক আসলে, এটাকে অস্বীকার করার উপায় নেই। কারণ আর না হলে কিন্তু সেদিন অন্যরকম হয়ে যেত। তো এই যে একটা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হলো বা অভ্যুত্থানটা হলো, এটা একটা ঘোষণাপত্র থাকা উচিত। সেটা কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, সেটা হলো সংবিধানের সাথে পরিপূরক একটা বিষয়। এখন সেখানে তারা একমত হতে পারে কিভাবে? দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আপনার নির্বাচন ব্যবস্থাটা কি হবে? আপনি তো দেখেছেন নির্বাচনের পরিস্থিতি কি ছিল, আপনি ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না। আমার মতো মানুষ যে আমি ওখানে ভোট দিতে গেলাম, বলে আপনি আরেকটা ভোট দেন, আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। এই হলো পরিস্থিতি। তারপরে একজন প্রিসাইডিং অফিসার বলতেছে যে আগের দিন রাত্রে ওনাকে বলা, ওনার লোকজন গেছে, বলে যে আমাদেরকে ব্লেডটা দিয়ে দেন, আমরা 60% ব্লেড আমরা দিয়ে দেবো, আগামীকাল 40% ব্লেড আপনি ভোট নেবেন। প্রিসাইডিং অফিসারের বক্তব্য আমার সাথে শেয়ার করেছে এটা। উনি প্রথমে দিতে চান নাই, পরে থানার ওসিকে ফোন করছে, ভাই আমাকে একটু হেল্প করেন। বলে যে ছেলেবেলে যখন গেছে আপনি ওদেরকে ব্লেড পেপারটা দিয়ে দেন, নইলে তো ওরা আবার আপনাকে বেইজ্জত করতে পারে। চিন্তা করে দেখেন। তাহলে এই হলো রাতের ভোট, যেটা আমরা বলি অনেক সময়। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে আন্দোলনটা ছিল। তো আন্দোলনের যুদ্ধে একটা ঘোষণাপত্র আসে যে আমরা এই খারাপ কাজগুলো করব না, আমরা নির্বাচনটাকে আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ করব, আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব, আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। আমি আশাবাদী যে জুলাই ঘোষণাপত্রে ওই জিনিসগুলো দিয়ে আসলে একমত হবেন, অন্য কিছু না। তারপর হলো যে যেভাবে আপনার ইয়াটা হলো, যেভাবে টার্গেট কিলিং হলো, দেখে দেখে আপনার গুলি করা হয়েছে,
একদম দেখে দেখে এরকম। তো ওগুলো তো আসলে ওগুলো বিচার হওয়া উচিত। তো এই যে ঘোষণাপত্রটা যদি আসে, সেটা আমার মনে হয় না যে কোনো ধরনের মানে প্রবলেম হবে। তবে হ্যাঁ, সবাই যে একমত হবে তাও না, এটাকে আবার জুলাই ঘোষণাপত্রকে বাধা দেওয়ার জন্য একটা আসলে ইয়ে আছে, মানে ভিতরে ভিতরে একটা চেষ্টা আছে এই জিনিসটা যাতে না হয়। কারণ জুলাই ঘোষণাপত্র যদি আসে তাহলে তো ওরা চিহ্নিত হয়ে যাবে, অন্যায়কারীরা চিহ্নিত হয়ে যাবে। তো তারা তো স্বাভাবিক একটা ষড়যন্ত্র করবে জুলাই ঘোষণাপত্র না হোক। আমি ব্যক্তিগত মনে করি যে জুলাই ঘোষণাপত্র দেশের রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে, আবহাওয়াকে এটাকে মানে গণতন্ত্রের দিকে নিয়ে যাবে। আমরা গণতন্ত্রের দিকে আমরা তো অনেক আসলে দূরে সরে গিয়েছিলাম। তো ঘোষণাপত্র যদি আসে, জুলাই ঘোষণাপত্র এবং সংবিধান, আমাদের সংবিধান যদি পরিপূরকভাবে যদি এটা যদি সামনে আমরা আগে নিয়ে যেতে পারে, এবং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলা এটার ব্যাপারে আসলে ঐক্যমত আসা উচিত। এটা আমার মনে হয় এটা ভালো একটা দিক হবে আর কি। ধন্যবাদ। আমরা যদি একটু সংস্কারের বিষয় যদি একটু আসি, যে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে অনেকগুলো সংস্কার প্রস্তাবনা দিয়েছে অনেক রাজনৈতিক দল। ঠিক একইভাবে ওই সংস্কারের বিষয়ে অনেকের দ্বিমত রয়েছে। যেমন অনেকেই বিতর্কিত যে সংস্কার বিষয় আছে, এটা অনেকেই করেছে। আমি যদি একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো কি নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ এবং আমলাতন্ত্রের মতো প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সমস্যা সমাধানে সক্ষম হবে, নাকি এই প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন দ্বন্দ্ব সৃষ্টি করবে? চমৎকার একটি বিষয়। আমি শেষটা দিয়ে শুরু করি। এটা দ্বন্দ্ব হতে পারে, এটা দ্বন্দ্ব আমরা আপনি যেটা বলছেন এটা দেখাও গেছে ইতিমধ্যে। দ্বন্দ্ব হতে পারে কারণ হলো যে ওই যে একটা কথা বললাম যে আসলে ইন্টারেস্ট একটা শব্দ আছে। তো আপনি যদি সংস্কারে যান আপনার স্বার্থে আঘাত লাগবে, এটা অস্বীকার করার উপায় নেই। আসলে সংস্কারটা হবে যে দেশের জন্য। আগে তো আমাদের দেশের উন্নতিটা আমাদেরকে ডেফিনেটলি করতে হবে, দেশের স্বার্থটা আমাদেরকে বড় করে দেখতে হবে। আপনি যদি সংস্কারের কাজটা যদি ভালোভাবে করতে পারেন, সংস্কারের শব্দটা কেন আসলো এই জন্য আসলো সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে সংস্কার শব্দটা আসছে। আনলে সংস্কারের শব্দটা আসলে আমরা শুনিও নাই আগে। এটা দেশে সংবিধান আছে, আইন আছে, সেই অনুযায়ী চলতেছে। কিন্তু দেখা যাচ্ছে সাংবিধানিক আইন বা সংবিধান আপনার সরকারকে ঠিক মতো রাখতে পারে নাই। সরকার আপনি হয়তো আপনি লক্ষ্য করলে দেখবেন আইন দিয়ে কিন্তু দেশ চলে নাই, রাজনীতি দিয়ে দেশ চালাইছে। এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা আমরা অনেকে এটা স্বীকার করবো না। কিন্তু দেশ চলবে আইন দিয়ে, রাজনীতি দিয়ে নয়। রাজনীতি দিয়ে রাজনৈতিক দল চলবে, ওদের রাজনৈতিক দলের সরকার রাজনৈতিক ইস্যুগুলো বাস্তবায়ন করবে, এটা ঠিক আছে। রাজনৈতিক তাদের যে কমিটমেন্ট ওগুলো বাস্তবায়ন করবে, কিন্তু দেশটা চলবে আইন দিয়ে। কিন্তু এটাকে আসলে চলছিল, চলে না। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। থানায় যদি কোনো রাজনৈতিক নেতা, ছোটখাটো হোক, একদম পাতি নেতা যদি ঢুকে, ওসি সাহেবকে দ্বারা যেতে হতো। কিন্তু এটা তো নিয়ম না। আসলে নিয়মটা হলো যে ওসি সাহেবের কাছে ওসি সাহেব করবে, উনি যাবে অনুরোধ করার জন্য, ভাই আমার এটা হতে পারে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা হয়, ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা সভ্য দেশ বলেন, ওখানে কোনো তদবির হয় না। আমাদের যেহেতু কালচারালি তদবির শব্দটা আমাদের এখানে আছে, উনি কি অনুরোধ করতে পারেন, কিন্তু উনি ওই রকম না। কোন এমপি সাহেব যদি থানায় যায়, ওসি সাহেবের তো ইয়া খারাপ, মানে অবস্থা খারাপ হয়ে যেত, ওনার তো পেট কামড়ি শুরু হয়ে যেত। এটা আপনার একজন টিএম সাহেব বলতেছে যে বলে যে কেন যে বিসিএস চাকরিতে আসলাম, মানে মন্ত্রী সাহেব গেলে, এমপি সাহেব গেলে ওনাদেরকে যেভাবে ব্যবহার করা হতো, দুর্ব্যবহার করা হতো, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি এমপিদের কাজ কি? এমপিদের কাজ হলো যে দেশে আইন তৈরি করা। কিন্তু শেষ পর্যন্ত আমরা, এটা কিন্তু প্রথম দিকে ছিল, স্বাধীনতার পর কিন্তু এরকম ছিল। শেষে এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে যখন আমি টেবিল টকে বসি, এমপিরা এখন আইন তৈরি করে না, এমপিরা হলো এখন ঠিকাদারদের সর্দার হয়ে গেছে। আপনি ওই ঠিকাদারি রাস্তা করবে, ওই ছাত্রলীগের ওইটা করবে, যুবলীগ ওইটা করবে, এটা হলো আপনার এমপি সাহেবদের কাজ। কিন্তু এমপি সাহেবদের কাজটা আসলে এটা না, এমপি সাহেব হলো নীতি নির্ধারণ করবে। ওই জিনিসগুলো যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো, সেটা হলো উপজেলা প্রশাসন করবে। সেটা একসময় উপজেলা প্রশাসন ছিল না, পরবর্তী উপজেলা প্রশাসন হলো, জেলা পরিষদ হলো, এটা বলে ডেভেলপমেন্টের কাজগুলো করবে তারা। কিন্তু হলোটা কি, সেটা আমরা হাইজ্যাক করে নিলাম। মানে এটা আইনটা আমরা কি করলাম, রাজনীতির দ্বারা আমরা নিয়ন্ত্রণ করলাম।
এখন রাজনীতি আপনি যদি আওয়ামী লীগের মানে আদর্শের সাথে আপনার না মেলে, আপনি কার্ড পান নাই, মানে ওই যে দুস্থদের যে কার্ড বা চাউল এগুলো আপনি পান নাই। তারপর এমনও দেখা গেছে একটা মিটিং এর মধ্যে যারা কার্ড দেয় তাদেরকে সবাইকে আসতে হবে। সে বেচারা গরিব মানুষ, কেন সে আসবে? এই যে আমি কেন ছোট ছোট বিষয়গুলো আমি তুলে আনতেছি যে সংস্কারের কেন দরকার হলো। আমরা এটা দেখেছি তো, আমরা রাস্তাঘাটে দেখেছি। আপনার সাথে যদি কারোর সাথে যদি কোনো পলিটিক্যাল ছেলের সাথে যদি ঝগড়া লাগে, 3 মিনিটের মধ্যে ওখানে 50টা মোটরসাইকেল চলে আসে, আপনি ন্যায় হলেও আপনাকে এসে আক্রমণ করে ফেলবে। তো এই জিনিসটা তো দেশে হওয়ার উচিত, এটা কোনো সভ্যতার কোনো লক্ষণ তো না আসলে এটা। সেই জন্য এই সমস্ত নিয়মের কারণে ভোট দিতে পারেন, এটার জন্য সংস্কার শব্দটা আসছে। তো সংস্কার যদি হয়, বিভিন্ন ক্ষেত্রে যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি সংস্কারের ব্যাপারে যদি একমত হতে পারে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে আসলে। কিন্তু হতে পারবে না। এখন আপনি যেটা বলছেন কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দল, এটা আমরা চোখেও দেখছি। যেমন এটা বলতে তো আসলে দ্বিধা নাই, নারী কমিশন নিয়ে, নারী কমিশন যে সংস্কার রিপোর্ট, এটা নিয়ে অনেকে কথা বলতেছেন। তো এটাও একটা অসুন্দর বিষয় যে আসলে এই যে গালিগালাজ করা, এটা সেটা, এটা অপ্রয়োজনীয় একটা বিষয় ছিল। আমি যদি দ্বিমত আমি বলবো, তো আমি একটা মতামত, এটা আমাদের দেশে ধর্মীয় কালচার বা সামাজিক কালচারের সাথে ওদের এগুলো মিল নেই, আমরা এটা বিরোধী করবো। ব্যক্তিগত আমি এটা মিল নেই, আমি এটা আসলে তাদের যেই প্রত্যেকটা জিনিস আমি মানে আমারও ভালো লাগে নাই, কিন্তু আমি সেটার জন্য তাদেরকে গালমন্দ করব না। আপনি যদি ধর্মীয় দিক দিয়ে যেই ধর্মীয় স্কলার মানে বেশ কয়েকজন আর কি, ও সবাই না, যে মানে বিশ্রীভাবে গালাগালি করলেন, এটা তো ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ না। হযরত মুসা ইসলাম তো নিজে মানে কাউকে এভাবে অশ্লীলভাবে তো গালাগালিজ করার কোন রেকর্ড আমরা তো দেখি না, ইতিহাসে দেখি না এটা। তাহলে আমি ওনার প্রতিনিধি, মানে ওলামা একরাম হলো ওনাদের প্রতিনিধি, তা আমরা কেন এই ধরনের শব্দ বাক্য ইউজ করে আমরা ধর্মকে কেন ছোট করব? আমি বিরোধিতা করবো, ডেফিনেটলি বিরোধিতা করবো। যেটা আমাদের কালচারের সাথে, সামাজিক কালচারের সাথে মিলবে না, ধর্মীয় কালচারের সাথে মিলবে না, আমরা সেটা বিরোধিতা করবো। আমরা বলবো যে না, এটা হবে না, এটা আপনার করেন না, দয়া করে করেন না, রাস্তাটা করেন না, আপনি এভাবে করেন, এটা করতে হবে তো, দিতে হবে তো, এটা তো আছে। আসলে নারীরা তো নেগলেক্ট, এটা তো আছে, বিভিন্ন ভাবে নেগলেক্টেড। তো তাদেরকে তো, তাদের এই বিষয়গুলো তো আসলে তো একটু মানে পুনর্মূল্যায়ন করতে হবে না তা না, সেটা নিয়মের মাধ্যমে। তো যেটা বলছি, এই ধরনের সংস্কারের সাথে দ্বিমত প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্টের সাথে আসলে দ্বিমত হবে না যে তা না, কিন্তু দ্বিমতের বিষয়গুলো যদি যারা বিরোধিতা করতেছে তাদের পক্ষ থেকে যদি আরেকটা প্রস্তাব যদি যায়, তো সরকার যদি এই জিনিসটাকে সুন্দর মতো মূল্যায়ন করেন, দুইটা জিনিস মানে যেটা সংস্কার কমিশনের রিপোর্ট প্লাস যারা বিরোধিতা করতেছে ইন্টারেস্ট গ্রুপ যেটা, তাদের যে রিপোর্ট, ওটা দুটো যদি মিলে তারপরে সমন্বয় করবে। কিন্তু সংস্কার না হলে আসলে ঠিক হবে না। আপনি যদি সংস্কার, কোন ক্ষেত্রে সংস্কার না চান, তাহলে কিন্তু ওই যে যেটা বলে আমাদের একটা প্রবাদে, যে লাউ সেই কদু, এরকম হয়ে যাবে। তাহলে এত আত্মত্যাগ, এত আন্দোলন, এগুলো কেন? আপনি যদি সংস্কারে যদি না করেন, কেন আপনি তাহলে এতগুলো লোকজন যে মারা গেল, এই তাদের আত্মাকে শান্তি পাবে? তো আশা করব যে আমরা আশা করতে পারি যে এরকম, আমরা তো আসলে কিছু করতে পারি না, আমরা অনুরোধ জানাতে পারি, আশা করতে পারি যে সংস্কারের ব্যাপারে সবাই যাতে পলিটিক্যাল পার্টিগুলো সরকারে একমত হোক, যেখানে যেখানে কন্ট্রাডিক্ট আছে সেখানে যাতে আলোচনা করে যাতে এটা সমাধান করে তারা সংস্কার বিষয়টা যাতে নিশ্চিত করা হয় আর কি, সেটাই আমাদের প্রত্যাশা। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।